আজকে ক্লাস 10-এর সরল সুদ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আগের দিন কিছুটা আলোচনা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে যেহেতু ভিডিও ছিল না, তো সম্পূর্ণটাই আজকে নতুন করে আলোচনা করব প্রথম থেকে শেষ অবধি। যার যেখানে যেখানে হয়তো প্রবলেম ছিল অনেকে জানিয়েছে আমাকে। তো প্রত্যেকটা টপিক ধরে ধরে আগে বলে দিই, তারপরে সেখান থেকে আমরা কিছু অঙ্কে যাব। তো সবার প্রথম কথা, নাম্বার 1, ফর্মুলাটা আমি লিখে একটু অঙ্কটা শুরু করি। ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু PTR/100। তাহলে ফর্মুলা লিখলাম I ইকুয়াল টু PTR/100। এইখানে কোনটা কাকে কি ডিনোট করে সেটা বলে দেওয়ার পর তাদের অর্থগুলো আমরা আলোচনা করব। তো এখানে ক্যাপিটাল I ইকুয়াল টু হচ্ছে সুদ, দ্যাট ইজ সরল সুদ হিসেবে এখানে বের করা হবে। পি ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল, যার কথার অর্থ হচ্ছে বাংলাটা হচ্ছে আসল। টি ইকুয়াল টু হচ্ছে টাইম, বাংলা টার্ম হচ্ছে সময়। এবং আর ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার। তাহলে আমি এই ক্ষেত্রে 4টি টার্ম এখানে পেয়েছি। প্রত্যেকটা কি জিনিস সেগুলো একটু আলোচনা করা যাক। নাম্বার 1, আমরা যদি ধরে নিই আসলটাকে, তাহলে এইটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক। আসল কি জিনিস? আসল কথাটার অর্থ হচ্ছে, বা প্রিন্সিপাল কথাটার অর্থ হচ্ছে, আমাদের কাছে যে টাকাটা আছে, কিছু পরিমাণের টাকা, সেই টাকাটা আমরা কি করছি না কোনো একটা ব্যাংকে গিয়ে জমা করছি। এটা হচ্ছে ব্যাংক। তাহলে এইটা হচ্ছে আমি বা আমানতকারী কি করছি, কিছু পরিমাণে টাকা সেটা আমরা ব্যাংকে গিয়ে জমা করছি। তাহলে আমার কাছ থেকে ব্যাংক যে পরিমাণে টাকা পেল, ধরে নিলাম 15,000 টাকা, 15K। আমার কাছ থেকে ব্যাংক যে পরিমাণে এককালীন টাকা পেল সেটা হচ্ছে আসল বা মূলধন। তাহলে এইটাকে অনেক সময় আসল না বলে মূলধনও বলা হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসি সময়, দ্যাট ইজ এটা। সময় কি? ব্যাংক আমাকে কন্ডিশন দিল। কি কন্ডিশন? কন্ডিশন বলছে যে তুমি টাকাটা, এই 15,000 টাকাটা 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট আকারে রেখে দাও, বা ফিক্সড ডিপোজিট যদি না বলি, 3 বছরের জন্য আমাদের কাছে টাকাটা তুমি রেখে দাও। এইটা হচ্ছে ব্যাংকের কথা। কি? যে আমি যে টাকাটা দিলাম, অর্থাৎ যেটা আমার মূলধন বা আসল বা প্রিন্সিপাল, সেই টাকাটা ব্যাংক আমাকে কন্ডিশন দিচ্ছে 3 বছরের জন্য আমাদের কাছে রেখে দাও। রাখার ফলে কি হবে? অবশ্যই কিছু একটা হবে। নিশ্চয়ই ব্যাংক তার সুবিধার জন্য রাখতে বলেছে, আমিও আমার সুবিধা দেখব, 3 বছর আমার কাছে টাকাটা রাখবো আপনার কাছে, আমি কি সুবিধা পাবো? ব্যাংক বলছে এই টাকাটার উপরে আমি তোমাকে 6% হারে সুদ দিব 3 বছর ধরে। তাহলে কি বলা হচ্ছে? ব্যাংক বলছে এই যে টাকাটা তুমি আমার কাছে রাখছো, এই টাকাটার ফলে 3 বছরে আমি তোমাকে 6% হারে সুদ দেব। তার মানে আমি যদি টোটাল 3 বছরই টাকাটা রাখি, তবেই কিন্তু ব্যাংক এই 6% হারে আমাকে সুদ দিতে থাকবে। তাহলে 3 বছর হারে যখন সুদ দিবে, তাহলে এই 3 বছরটা আমাদের এসে দাঁড়িয়ে গেল সময়, এবং যে হারে সুদ দিবে সেইটা হয়ে গেল আমাদের সুদের হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ আর ইকুয়াল টু। তাহলে কি হচ্ছে, আমি কিছু পরিমাণে টাকা একটা সুদ অ্যামাউন্ট হিসেবে পেলাম। ধরে নিলাম যে আমি এই 15,000 টাকা 3 বছর জমা করাতে আমাকে ব্যাংক 2,000 টাকা এক্সট্রা দিল। তাহলে কি পেলাম? আমি এক্সট্রা একটা টাকা পেলাম, প্লাস আমার 15,000 টাকাটা আমি ফেরত পেয়েছি। তাহলে এই যে 15,000 টাকা আমি জমা করেছিলাম ব্যাংকে, সেইটা তো আমি ফেরত পেয়ে গেলাম, আমার কোনো লস নেই। এইখান থেকে ব্যাংক আমাকে কি করলো, এই 2,000 টাকা এক্সট্রা দিল। তাহলে এই যে 2,000 টাকাটা এক্সট্রা দিল, এই টাকাটাই হচ্ছে আমার সুদ, অর্থাৎ যে পরিমাণ টাকা ব্যাংক আমাকে এক্সট্রা ফেরত দিচ্ছে। আশা করছি কথাটা বোঝা গিয়েছে। তাহলে কিছু পরিমাণ টাকা আমি ব্যাংকে জমা করেছিলাম, ব্যাংকের কন্ডিশন 3 বছর ছিল, 3 বছর রাখলে ব্যাংক আমাকে 6% হারে সুদ দিবে, এবং দেখা গেল ক্যালকুলেশন করে আমি এটা ধরেছি যে 2,000 টাকা এক্সট্রা আমাকে ব্যাংক দিয়েছে।
তাহলে এই 2,000 টাকা যেটা এক্সট্রা সেইটা ব্যাংক আমাকে সুদ হিসাবে ফেরত দিয়েছে। ক্লিয়ার? এইবার ব্যাংক কি বলছে, আরও একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে, একটু মন দিয়ে শুনবে, এগুলো অঙ্কে থাকতে পারে। ফার্স্ট কন্ডিশন, তুমি যদি 1 বছর রাখো টাকাটা আমাদের কাছে, তাহলে তোমাকে আমি কিন্তু এই পরিমাণ টাকা দিতে পারবো না 6% হারে। কি তখন বলছে যে তোমাকে আমি 4% হারে সুদ দেবো। কারণ কি, ব্যাংকেরও একটা দায়িত্ব আছে, টাকাটা নিয়ে 3 বছর ধরে ও কিছু কাজে লাগাবে। আমি ফট করে 1 বছরে উঠিয়ে নিলাম, তাহলে তো ও ওর কথা রাখবে না, আমি যেমন কথা রাখিনি। সেই জন্য কিন্তু সুদের হারটা কিছু কম দেওয়া হয়। আবার ব্যাংক বলছে তুমি যদি 2 বছর রাখো, তাহলে হয়তো তোমাকে আমি 5% হারে দিতে পারি। তার মানে ব্যাংকের একটা নির্দিষ্ট কন্ডিশনই থাকছে যে 1 বছর রাখলে সুদের হার যা হবে, সেই টাকায় 3 বছর রাখলে সুদের হার একটু বেশি দিতে পারে। কেন? কারণ কি হচ্ছে যে ব্যাংক আমার টাকাটা নিয়ে কোনো একটা কোম্পানিতে টাকাটা খাটায়। একদম ক্লিয়ার কথা, ব্যাংক আমার টাকাটা নিল আমার থেকে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা সংস্থার ভিতরে আমার টাকাটা ওরা ইউজ করে ওরা যে প্রফিটটা পায় সেই প্রফিটটা আমাকে ব্যাক করে সুদ হিসাবে। কি বললাম? ইউজ করে ওরা যে প্রফিটটা পায় সেই প্রফিটটা আমাকে সরল সুদ হিসাবে ব্যাক করে। তাহলে এইখানে দেখো 4টি টার্ম, সুদ, আসল, সময় এবং সুদের হার, প্রত্যেকটাই কিন্তু বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা টার্ম খুব ভালো মতো মনে রাখতে হবে, না তো কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। নেক্সট টার্ম আছে সুদ আসল, একসাথে লেখা থাকে সুদ আসল। তার মানে এই কথাটার অর্থ সুদ প্লাস আসল। ক্লিয়ার? অনেক সময় লেখা থাকে যে সুদে আসলে এত টাকা ফেরত পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ সুদ প্লাস আসল মিলে এত টাকা ফেরত পাওয়া যাচ্ছে। এইবারে চলে আসি এই ফর্মটাতে কি বলছে, যে এই 4টে জিনিস যদি আমার জানা থাকে, তাহলে সেখান থেকে আমি ফর্মুলা তৈরি করতে পারছি যে I = PTR/100, অর্থাৎ আসল ইন্টু সময় ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100 হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ। তাহলে সরল সুদটা আমি পেয়ে যাব কত সুদ হচ্ছে দিচ্ছে। যে কোনো একটা কোয়ান্টিটি এখানে IPTR এর মধ্যে আননোন থাকবে, অর্থাৎ দেওয়া থাকবে না, সেই ভ্যালুটা বের করতে হবে। এইখান থেকে তোমরা বজ্রগুণ করে কিন্তু যে কোনো মান বের করতে পারবে। তাহলে একটাই ফর্মুলা আমরা মনে রাখবো, I = PTR/100, বাদ বাকি সেখান থেকে সমস্ত জিনিস আমরা তৈরি করতে পারবো। নেক্সট আরও দুটো টার্ম আমি ইউজ করব, বা দুটো টার্ম আরেকটু বোঝাবো। সেটা 1 নম্বর হচ্ছে পাওনাদার বা উত্তমবর্ণ। অনেক অঙ্কে থাকতে পারে পাওনাদার, বা ভালো কথায় বলে উত্তমবর্ণ। এবং আরেকটা হচ্ছে দেনাদার বা অধমবর্ণ। অঙ্কে জটিলতা আনার জন্য এই উত্তমবর্ণ এবং অধমবর্ণ এই দুটো কথা অনেক ক্ষেত্রে ইউজ করে। অঙ্কে জটিলতা আনার জন্য এই উত্তমবর্ণ এবং অধমবর্ণ এই দুটি কথা ইউজ করে। তোমরা কিন্তু কথাটা শুনে ঘাবড়াবে না। দেখো বলছে যে অনেক সময় ব্যাংক কি করে, কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের থেকে টাকা ধার দেন। তাহলে কি করছে ব্যাংক, কোনো সময় অনেকে কি করে বাড়ির লোন তৈরি করে, বা হাউস লোন বা এডুকেশন লোন নেয়। তো তার মানে কি, ব্যাংক তখন কি করছে যে কিছু পরিমাণের টাকা তাদেরকে ধার দিচ্ছে। তাহলে যে বা যারা টাকা ধার দেয় তাদেরকে তখন বলা হচ্ছে পাওনাদার। দ্যাট ইজ ব্যাংক কিন্তু আমার তখন পাওনাদার হয়ে গেছে, অর্থাৎ আমি ব্যাংকের থেকে কিছু পরিমাণের টাকা আমি ধার নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে কি বললাম, যে ব্যাংক যেহেতু আমার কাছে ধার দিয়েছে, এখানে আমি লিখেছি, বাংলা টার্মে আমি লিখবে, আমার কাছে যেহেতু ধার দিয়েছে, তাহলে ব্যাংক হচ্ছে আমার কাছে এখানে পাওনাদার, অর্থাৎ ব্যাংক আমার কাছ থেকে টাকা নিবে বা টাকা বুঝে নিবে। আর আমি হচ্ছে দেনাদার, অর্থাৎ আমি ব্যাংক থেকে দেনা করেছি। দ্যাট ইজ ব্যাংক হচ্ছে উত্তমবর্ণ এবং আমি হচ্ছে অধমবর্ণ। এই জিনিসটা কিন্তু যাতে ক্লিয়ারলি মনে থাকে। ব্যাংক যেহেতু ধার দিয়েছে, অর্থাৎ লোন দিয়েছে, ধার বলে না, লোন দিয়েছে, সেই লোন দেওয়ার ফলে ব্যাংক আমার কাছ থেকে টাকা পাবে, সেই জন্য সে পাওনাদার বা উত্তমবর্ণ। যে পায় সে উত্তম, আর যে দেনা দেয় সে অধম। তাহলে সে আমার কাছে, আমি তখন কিন্তু ব্যাংকের কাছে দেনাদার, অর্থাৎ অধমবর্ণ। আশা করছি টোটাল টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা তাহলে টেক্সট বুকের অঙ্কে কিন্তু ঢুকতে পারবো। তাহলে সরাসরি আমরা চলে আসছি অঙ্কে।
প্রত্যেকটা অঙ্কের লাইনগুলো ধরে ধরে বুঝবে, তাহলে কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। নাম্বার 3 দিয়ে স্টার্ট করছি। বলেছে বার্ষিক বার্ষিক 8.13% হারে সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? তাহলে এইখানে রেট অফ ইন্টারেস্ট আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 8.13%। খুব জোর ক্যালকুলেশন হলে 3 × 24 = 25/3%। টাইম সময় বলে দিয়েছে, সময়টাকে আমরা সবসময় বছরে কনভার্ট করব। 1 বছর প্লাস 3 মাস, দ্যাট ইজ 1 ইয়ার প্লাস 3/12 ইয়ার, দ্যাট ইজ 1 প্লাস 1/4, ক্যালকুলেশন করলে 5/4 ইয়ার্স। বারবার বলছি সময়টাকে সবসময় আমরা বছরে কনভার্ট করে কাজ করব, ঠিক আছে, কারণ সময় সবসময় বছরে হিসাব হয়। নেক্সট আর কি দিয়েছে দেখো, সুদ বলে দিয়েছে 960 টাকার উপরে সুদ হবে। তাহলে 960 টাকার উপরে যখন সুদ হবে, দ্যাট ইজ 960 টাকা হয়ে গেল আমাদের আসল পি এর ভ্যালু, ঠিক আছে। এইখান থেকে ক্যালকুলেশন করতে হবে যে সরল সুদে এত টাকা সবৃদ্ধি মূল। তাহলে একটা নতুন কথা এসেছে, সবৃদ্ধি মূল। অর্থাৎ এই কথাটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সবৃদ্ধি আর একটা হচ্ছে মূল, দ্যাট ইজ মূলধন প্লাস বৃদ্ধিটা মিলে আমাকে টোটাল ক্যালকুলেশন করতে বলেছে, দ্যাট ইজ আই প্লাস পি এর পরিমাণটা আমাদেরকে চেয়েছে। কথা বোঝা গেল? সবৃদ্ধি মূল মানে আই প্লাস পি, এই টোটালটা আমাদেরকে ক্যালকুলেশন করে ওরা বের করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা জানি আই = PTR/100। ভ্যালু পুট করো, পুট করে এখান থেকে ক্যাপিটাল আই বের করো, ইকুয়াল টু 960 টাইম হচ্ছে 5/4, আর এর ভ্যালু হচ্ছে 25/3 ইন্টু 100। ক্যালকুলেশন করতে হবে, কাটাকাটি করতে হবে। দ্যাট ইজ 125 ইন্টু 8/10। আরও কাটাকাটি যাচ্ছে, দ্যাট ইজ 100 টাকা। অর্থাৎ আমাদের কাছে সুদের পরিমাণটা এসে দাঁড়াচ্ছে 100 টাকা। তাহলে সুদ, দেয়ারফর সুদ ইকুয়াল টু 100। আসল আমরা জানি আসল হচ্ছে 960 টাকা। তাহলে সবৃদ্ধি মূল বা আই প্লাস পি আমি লিখছি, তোমরা ভালো করে সবৃদ্ধি মূল লিখবে। 960 প্লাস 100 ক্যালকুলেশন করলে 1060 রুপিস। 3 নম্বর অঙ্ক খুব সোজা ছিল, জাস্ট দুটো কথা নতুন এসেছে তার জন্য অঙ্কটা করলাম। আশা করছি বোঝা গিয়েছে। না বুঝতে পারলে আরও একবার ক্যালকুলেশন দেখো, পুরো ক্যালকুলেশন এখানে তুলে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক যেটা বোঝানো ছিল সেটা 7 নম্বর হতে পারে, 8 নম্বর হতে পারে। 7 নম্বর মনে হয় আগের দিন আমি বুঝিয়েছি, 8 নম্বরটাই বোঝানো যাক, দেখা যাক কি অঙ্ক আছে। 8 নম্বর অঙ্ক বলছে, একটু পড়ে নেওয়া যাক। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। অর্থাৎ 6 বছর ধরে যে টাকাটা তিনি ধার করে রেখেছেন, তাতে তার যে সুদ সেটা আসলে 3/8 অংশ হয়ে গেছে। বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল সেটা বের করতে হবে। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে এইটা আগে ভালো করে বুঝতে হবে। বলছে সরল সুদের হার কত ছিল, তাহলে ধরি সুদের হার ছিল ইকুয়াল টু R%। কথা কমপ্লিট করলাম না, তোমরা পুরোটা লিখবে যে ধরি সুদের হার ছিল ইকুয়াল টু R%। সময় আমাদেরকে টাইম বলে দিয়েছে T = 6 ইয়ার্স, অর্থাৎ 6 বছর। নেক্সট কি বলে দেওয়া আছে যে সুদ, দ্যাট ইজ আই, বলে দিয়েছে আসলের। তাহলে আসল ইকুয়াল টু আমি পি রাখছি, আসল সমান পি টাকা। সুদ
আইটা বলে দিয়েছে আসলের 3/8 অংশ এসে দাঁড়িয়েছে, ক্যালকুলেশন করলে 3p/8 টাকা। ক্লিয়ার? দেখো আমার কাছে আসল জানা আছে পি, সুদের মানটা জানা আছে 3p/8, টাইম দেওয়া আছে 6, আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার কত হয়েছে বা কত ছিল। তাহলে ইজি আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তাহলে ক্যালকুলেশনটা করা যাক। ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল টু PTR/100, ভ্যালু পুট করি এইখানে করি, অর আয়ের ভ্যালু হচ্ছে 3p/8 ইকুয়াল টু পি ইন্টু 6 ইন্টু R/100, পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 6 2, और এটা কাটলে হচ্ছে 50, और R ইকুয়াল টু এসে দাঁড়াচ্ছে দেখো 50/8, 25/4, দ্যাট ইজ এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবে 6.14%। তাহলে আমি একবারে সম্পূর্ণ ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম, তোমরা জাস্ট এখান থেকে ক্যালকুলেশন ভেঙে ভেঙে করো। আয়ের ভ্যালু দেওয়া আছে দেখো 3p/8, পি এর ভ্যালু পি, টি এর ভ্যালু 6, আর এর ভ্যালু আমরা জানি না, এটাই বের করব আননোন কোয়ান্টিটি বাই 100, কাটাকাটি করো নিজেরা এখান থেকে। আর ইকুয়াল টু 50/8, দ্যাট ইজ 25/4, দ্যাট ইজ 6.1/4, অ্যান্সার কিন্তু এসে দাঁড়াচ্ছে। আশা করছি এই অঙ্কটাও তোমাদের কাছে ঠিকঠাক হয়েছে। তাহলে আমরা নেক্সট আরও একটা অঙ্কের দিকে এগিয়ে যাব যাতে বোঝা যায়। তাহলে এবার নেক্সট একটা অঙ্ক যাচ্ছি 12 নম্বর। এইখানে সময় বের করতে হবে, যার জন্য এই অঙ্কটাকে আমি ধরছি। অঙ্ক নাম্বার 12, খুব ভালো করে একটু দেখে নাও, অঙ্কের কথাগুলো বোঝো, তাহলে অঙ্ক রেডি হয়ে যাবে। আশা করছি প্রত্যেকে যদি ভালো করে একটু ক্লাসটা দেখো, ফলো করো, কোনো জায়গায় হয়তো অসুবিধা হবে না তোমাদের। যদি অসুবিধা থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি সেটা চেষ্টা করব যে কোনোভাবে সলভ করানোর। কারণ মাধ্যমিক তোমাদের চেষ্টা করো অঙ্কে 100তে 100 প্রত্যেকে যাতে পাওয়া যায়, তার জন্য যতটা হেল্প দরকার আমি করব। 12 নম্বর কি বলছে দেখো, বলছে বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা হচ্ছে ফেরত পাওয়া যায়। কত সময়ের জন্য টাকাটা জমা ছিল এইটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে। কি কি দেওয়া আছে সেইটা একটু দেখি। সুদের হার আর দেওয়া আছে হচ্ছে 10%। আরও একবার বলছি, সুদের হার আরটা দেওয়া আছে হচ্ছে 10%। সময় আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে আমরা লিখে নিচ্ছি যে ধরি সময় সমান সমান টি বছর। প্রত্যেকে হাতের লেখা ভালো করবে, হাতের লেখার উপর মাধ্যমিকে নাম্বার থাকে। আর কি কি দিয়েছে, 800 টাকা জমা দিয়েছিল, ফেরত পেয়েছে 1200 টাকা, দ্যাট ইজ পি বলে দেওয়া আছে 800। খুব ভালো করে বোঝো, 800 টাকা জমা দিয়েছিল অর্থাৎ তখন তার হাতে 800 টাকা ছিল, সেটা সে ব্যাংকে জমা করেছে। তার মানে আসল হচ্ছে 800, যখন ফেরত পায় তখন টাকা হয়ে যাচ্ছে 1200, দ্যাট ইজ এটাকে ভাঙলে পাচ্ছি 800 প্লাস 400, অর্থাৎ এই 400 টাকাটা এক্সট্রা পেয়েছে। প্রথমেই বলেছি যেটা এক্সট্রা সেটাই সুদ, দ্যাট ইজ সুদ। দেয়ারফর সুদ আই ইকুয়াল টু 1200 মাইনাস 800 ইকুয়াল টু 400 টাকা। দেখে নাও এইবারে চারটা কোয়ান্টিটি পেয়ে গেছি, 400, 800, টি এবং আর। ফর্মুলা ফেলবো, টি বেরোবে, খুব ইজিভাবে হয়ে যাবে। কিভাবে সুদ বের করলাম আশা করছি বোঝা গেছে। 1200 দেওয়া ছিল, 800 টাকা জমা দেওয়া ছিল, ফেরত পেয়েছে 1200 টাকা, দ্যাট ইজ 400 প্লাস 800, দ্যাট ইজ 400 টাকাতে সে এক্সট্রা পেয়েছে। যেটা এক্সট্রা পাওয়া যায় সেটাই কিন্তু সুদের পরিমাণ। তাহলে আমরা ফর্মুলা লিখি, যে আমরা ফর্মুলা জানি, এখানে লিখবে আমরা জানি I ইকুয়াল টু PTR/100, ভ্যালু পুট করো। আয়ের ভ্যালু এখানে হচ্ছে 400, পি এর ভ্যালু হচ্ছে 800, টি এর ভ্যালু আননোন, আর হচ্ছে 10/100। আর কিন্তু অবশ্যই শুধু মানটা বসাবে, পার্সেন্টেজ চিহ্ন বসাবে না। এই পার্সেন্টেজ চিহ্নটাই উঠে গিয়ে নিচে 1/100 হয়েছে। বারবার বলছি, আর এর ক্ষেত্রে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুটা বসাবে, কোনো পার্সেন্টেজ চিহ্ন বসাবে না। সেই পার্সেন্টেজটাই নিচে কিন্তু 100 হিসাবে জমা হয়েছে।
और ক্যালকুলেশন করলে দেখো 400 800 কাটলে 2, 10 10 কাটলে 10, তাহলে টি ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে আমার 10/2, দ্যাট ইজ 5, অর্থাৎ সময় হয়ে গেল 5 বছর। দেখো বোঝা গেল কিনা? খুব ইজি ছিল, খালি সময় কি করে বের করে তার জন্য এই অঙ্কটা করানো। এরপরে তাহলে এইটা যেহেতু বোঝা যাচ্ছে, এরপরে আরও একটা অঙ্কে আমরা যাই, তো সেই অঙ্কটা করে টোটাল ক্লাসটা কমপ্লিট করি। পুরো চ্যাপ্টার একদিনে করে কোনো লাভ নেই, অল্প অল্প করে বুঝতে পারলে সুবিধা তোমাদের সবার। যাদের হয়ে গেছে তাদের রিভিশন চলছে, যাদের হয়নি তারা ধীরে সুস্থে বোঝো। নেক্সট 13 নম্বর অঙ্কটা যেহেতু আগের দিন আলোচনা করা হয়েছে, তাহলে 14 নম্বর অঙ্কে একটু যাই। 14 নম্বর অঙ্কটা একটু আলোচনা করা যাক, কি অঙ্ক আছে দেখা যাক। বলেছে একই সময়ে অমল রায় এবং পশুপতি ঘোষ একজন ব্যাংকে এবং একজন পোস্ট অফিসে 2000 করে টাকা জমা রাখেন, দ্যাট ইজ তাদের মূলধন হচ্ছে 2000 টাকা। 3 বছর পর সুদসহ একজন 2360 টাকা এবং একজন 2480 টাকা পান। ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তাহলে এক সাইডে আমরা লিখছি ব্যাংক, এক সাইডে আমরা লিখছি পোস্ট অফিস। কে টাকা জমা রেখেছে সেটা নয়, ব্যাংক এবং পোস্ট অফিস হিসেবে আমরা হিসাব করি। ব্যাংকের ক্ষেত্রে পি আসলের পরিমাণ বলে দিয়েছে, দেখো 2000 টাকা। সময় বলে দিয়েছে 3 বছর, তাহলে টি বলে দিয়েছে 3 ইয়ার্স। সুদ সহ ফেরত পেয়েছেন 2360 টাকা, দেয়ারফর সুদ এইটা থেকে এটা বাদ দিদি 360 টাকা বের করতে হবে, হচ্ছে R1 দিলাম, অর্থাৎ সুদের হার। দুটোর ক্ষেত্রে যেহেতু আর লিখতে হবে তাই জন্য আমি নাম চেঞ্জ করে দিচ্ছি সুদের হার। টি একই, পি একই, আই আলাদা, I1 করে দিলাম। পোস্ট অফিসের ক্ষেত্রে একই টাকা জমা রেখেছিল 2000 টাকা, সময় একই 3 ইয়ার্স। I2 প্লাস পি, I2 মানে হচ্ছে সুদ, জমা করে পেয়েছে হচ্ছে সুদসহ 2480 টাকা, দ্যাট ইজ I2 ইকুয়াল টু 480 টাকা। এইটা থেকে পি বাদ দিলে পাবো I2, এবং সুদের হার ধরে নিলাম হচ্ছে R2, এটা ধরে নিলাম। এইবারে কি করব? ফর্মুলা ফেলবো, ক্যালকুলেশন করব, অঙ্ক কমপ্লিট, তাই তো? তাহলে চলো এইবারে ফর্মুলাটা ফেলি। তাহলে এইখানে লিখতে পারবো I1 ইকুয়াল টু PTR1 বাই 100, ক্যালকুলেশন করো 360 ইকুয়াল টু 2000 3R1 বাই 100, দুটো শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, 3 দুগুণে 6 6, তাহলে দেয়ারফর R1 ইকুয়াল টু বেরিয়ে গেল 6। ক্যালকুলেশন একটু নিজেরা করলে বুঝতে পারবে R1 বেরাচ্ছে 6। এইখান থেকে বের করি I2 ইকুয়াল টু ফর্মুলা PTR বাই 100, R2 হবে, মান বসাও 480 ইকুয়াল টু পি এর ভ্যালু 2000, টি এর ভ্যালু 3, R2 আমরা জানি না, বাই 100, দুটো শূন্য কাটলো, একটা একটা কাটলো, 3 দুগুণে 6 6 8 48, দ্যাট ইজ R2 ইজ ইকুয়াল টু 8। এই হয়ে গেল আমাদের অঙ্ক। এইবারে লাস্ট যেটা চেয়েছে অঙ্কে, যে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত। তাহলে তোমরা অনুপাতটা রেডি করে রাখবে, আমি আর পৃষ্ঠা চেঞ্জ করছি না, এখানে দেখাচ্ছি যে R1 বাই R2 6/8, দ্যাট ইজ 3/4, তাহলে R1 ইস টু R2 3:4। তাহলে এইটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, বা যেটা অ্যান্সার চেয়েছে সেইটা। তাহলে করানো হলো, দেখো তোমাদের কাছে 3 8 12 14 চারটে অঙ্ক করানো হলো। আগের দিন দুটো অঙ্ক ক্যালকুলেশন করা হয়েছিল বা মুখে মুখে হিসাব হয়েছিল। তাহলে তোমরা কিন্তু টোটাল চ্যাপ্টারটা সবগুলো অঙ্ক যদি পারো, চেষ্টা করো রেডি করে রাখবে। যেখানে যেখানে যার যেটা প্রবলেম আমাকে এই ভিডিওর কমেন্টের নিচে জানিয়ে দাও, সেই অঙ্কগুলো নিয়েই পরের দিন শুধুমাত্র আলোচনা করব। অর্থাৎ 1 থেকে 20-র মধ্যে সরল সুদে তোমাদের যে অঙ্কে প্রবলেম, কথা বুঝতে অসুবিধা হচ্ছে, সেইটা তোমরা
ভিডিওর ঠিক নিচে কমেন্ট বক্সে লিখে দাও, সেই অঙ্কটা নিয়ে পরের দিন আমরা কিন্তু তাহলে আলোচনা করব। আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্ত। ক্লাসে কোথাও যদি কোনো প্রবলেম হয় সেমভাবে একই প্রসেসে কমেন্টে তোমরা জানাও কোন জায়গায় বুঝতে অসুবিধা, সেইটা নিয়ে আমরা ডিসকাস করব। ক্লাস ভালো লাগলে কিন্তু বারবার বলছি ক্লাসটা খুব ভালো করে ফলো করো, তোমাদের কোনো জায়গায় আটকাবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ক্লাস অফ রাখছি।